তোমার উত্তর তো জানালে না প্রেরণা। প্রেরণার গা কাঁপছে রাগে, দুবার ঘন ঘন নিঃশ্বাস ফেলে সে বলতে লাগলো, আপনার এই প্রস্তাবে আমি রাজি নই। ভেবে বলছো? আমি ভাবিনি এমন জঘন্য বিষয় নিয়ে। আশা করছি বুঝতে পেরেছেন আঙ্কেল। সাগর ভুইয়া হাসলেন, বলতে লাগলেন, ঠিক আছে, অসুবিধা নেই, রাখছি প্রেরণা, কেমন? অনেক নরম শান্ত আচরণ মুরব্বীর। ফোন কেটে প্রেরণা বিছানায় বসে কপালে হাত দিয়ে রাখলো। আবার শুরু হয়েছে মাথা ব্যথা। ইচ্ছে করছে একটা হাতুড়ি দিয়ে এক বাড়িতে কপালের হাড় ভেঙে ফেলতে। যে কপালে সব সময় সময়ে অসময়ে যন্ত্রণা শুরু হয়, যে কপালে সুখ সয় না, যে কপালের দরুন এমন ইতরগুলো প্রেরণার পিছু লাগে, সেই কপালটাকে চুরমার করে দিতে ইচ্ছে করছে হাতুড়ির বাড়িতে প্রেরণার। মাথা ব্যথার ঔষধ খেয়ে প্রেরণা গেল কিচেনের দিকে। কিচেনের দরজার কাছটাতে যেতেই তার কদম থামল। প্রীতম আর ইনায়া তখন কিচেনে ছিল। প্রীতম ফ্রাই প্যানে কিছু একটা ভাজি করছিল। ইনায়া লোয়ার কিচেন ক্যাবিনেটের ওপরে হাতে বই নিয়ে বসে আছে। সেদিন শ্বশুর বাড়ি থেকে ফেরার পথেই প্রীতম অর্ডার করে দিয়েছিল ইনায়ার বই। স্বামী রান্না করছে, ইনায়া এক হাতে বই নিয়ে আর একটা হাত গালে রেখে তাকিয়ে আছে স্বামীর দিকে। তার চোখে স্বামীর চশমা। কিছুক্ষণ দেখলো প্রেরণা ওদের দুজনকে, আর ভেতরে ঢুকলো না ওদের বিরক্ত করতে। চলে গেল প্রণবীর ঘরে। প্রণবীর মাথায় তখন ওয়েল মাসাজ দিচ্ছিলেন মিস জেনি, আর প্রণবী তখন গুনগুন করে গাইছিল, তুমি কোন ভাঙনের পথে এলে শব্দ রাতে, আমার ভাঙল ছাতা ধন্য হলো চরণ পাতে। প্রেরণা গিয়ে পাশেই বসলো, বলল, গুনগুন করছিস কি? ভালো করে গা। প্রণবী হেসে বলল, আমার গানের টিচার কি বলেন যেন আপু, বলে আমার কণ্ঠ নাকি একেবারে রিমা বর্মনের মতো। ঠিকই তো বলে, আমিও মিল খুঁজে পেয়েছি। তোর আজ গানের ক্লাস আছে? না তো, আজ সোমবার, আগামীকাল আছে। এটুকু বলে প্রণবী উসখুস করতে থাকে। প্রেরণা বলে, কিছু বলবি? আমাকে কিছু টাকা দেবে আপু, আমি ভাবির জন্য কিছু কিনতে চাই। প্রণবী এমনিতেই আপুর কাছে সহজে কিছু চাই না। প্রণবী কখনোই না। আজ ভাবির জন্যে চাইলো। দুদিনেই ভাবির সাথে খাতির জমিয়ে ক্ষীর করেছে প্রণবী। তার কিছু একটা দিতে ইচ্ছে করছে নতুন ভাবিকে। প্রেরণা হেসে বোনের মাথায় হাত বলিয়ে দিয়ে বলল, মিস জেনির কাছে দিয়ে দিব টাকা। শান্তিনীরের লিভিং রুমে উপস্থিত মানুষগুলোর আলোচনার বিষয়বস্তু ইরফান মির্জা, ইনশিরাহ এবং শেহাও ছিল সেখানে। তবে সরাসরি বড়দের পাশে বসেনি তারা। বসেছে কিছুটা দূরে, মনোযোগ দিয়ে শুনছে সবার কথা। সবার অদম্য কৌতূহল ইরফানকে নিয়ে। হঠাৎ করে এত ঠান্ডা হয়ে যাওয়ার কারণ কি হতে পারে? আজ দুপুরে ইরফান সবার সাথে খেতেও বসেছিল, তবে সন্ধ্যা থেকে বাড়িতে নেই। কোথায় গিয়েছে জানে না কেউ। ইলহাম ভাইকে বলল, ওর এই হাব ভাব আমার কাছে অস্বাভাবিক লাগছে ভাইয়া, ওর সাথে সব যায় না। ঋতু এবার একটু ছেলের কোল টেনে বলল, এমন ভাবে বলছো কেন? এখন একটু শান্ত হয়েছে, তবুও সমস্যা। আমার ছেলে কি অবুঝ? ঠিক বুঝেছে, ও ঠান্ডা মাথায়। ইলহাম উদাস গলায় বলল, হলেই ভালো। স্বামীর কথার মাঝখানে ইহানের দিকে তাকিয়ে বলল, ডক্টর ক্যামেলিয়ার একাডেমিতে যোগাযোগ করেছিলি? ইনুর প্রোগ্রামের পরে ওকে পাঠিয়ে দে। ইলহাম বলল, হ্যাঁ সেই ভালো, এসব অনেক ছোট করে দেখেছি, এখন একটা ব্যবস্থা নিতেই হচ্ছে। আলো আর ঋতু সবার মাঝখান থেকে উঠে টেবিলে রাতের খাবার পরিবেশন করতে চলে যায়। সেহা এতক্ষণ তার মামা আর দাদানের কথা খুবই মনোযোগ দিয়ে শুনছিল। অতঃপর খুবই ক্ষীণ স্বরে ইনশিরাহকে বলল, তোমাদের ড্রাগি মির্জা না অ্যাঙ্গার ম্যানেজমেন্ট একাডেমির মেম্বার হয়েছিল। তো সেখান থেকে ফিরে এলো কেন? আরে সব ভালোই চলছিল, ওর মধ্যে অনেক চেঞ্জ লক্ষ্য করেছি আমরা। হঠাৎ একদিন কোথাও গ্যাঞ্জাম করে একাডেমিতে গেল, হয়তো প্রীতমের সাথেই মারামারি করেছিল। ওর মেজাজ খুব গরম ছিল। ওদের লাইফ অ্যান্ড লাইফ কোর্স চলছিল তখন ক্লাসে ওদের প্রফেসর ওকে বলে হাসতে, মন খুলে দাঁত বের করে 30 মিনিট হাসতে। তখন ও মেজাজ দেখিয়ে প্রফেসরকে বলে, আপনার হাসির মা কে আব্বা? ওই দিন প্রফেসর পাপাকে ফোন করে বলে, আপনার ভাইপোকে নিয়ন্ত্রণে আনা আমাদের পক্ষে সম্ভব না, ওর জন্য আন্তর্জাতিক মানের প্রফেসর হায়ার করতে হবে।
সেহা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ইনশিরাহর দিকে। ইনশিরাহ বলতে লাগলো, ওর যে বউ হবে সে বেচারির জন্য আমার খুব দুঃখ হয়। সেও জীবনটা নষ্ট হয়ে যাবে মেয়েটির। সেহা লাজুক হাসলো, ক্ষীণ স্বরে বলল, হয়তো বা এমন কিছুই হবে না, সে বেচারি হয়তো তোমাদের আগে মেজাকে পেলে ভালো থাকবে। ঠিক রাত 9টার সময়ে প্রেরণার ফোনে একটি ইনকামিং কল এসেছে। ভাই আর ভাইয়ের বউকে নিয়ে ডিনার শেষ করে কেবল উঠেছে প্রেরণা। এটো হাতেই ছুটে গিয়ে প্রেরণা কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সাগর ভুঁইয়ার বড় ছেলে সাহুল ভুঁইয়া সালাম দেয়। প্রেরণা সালামের জবাব দিলে সাহুল ভুঁইয়া তাকে জানিয়ে দেয় প্রেরণার সাথে তাদের ব্যবসায়িক চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তারা দালানটি অন্য পার্টির হাতে হস্তান্তর করেছে। ইতিমধ্যে এগ্রিমেন্ট পেপারে সাইন হয়েছে। অতি সত্বর প্রেরণা তার অ্যাডভান্সের অর্থ ফেরত নিয়ে যেন দালানটি ছেড়ে দেয়। প্রেরণা জবাব দেয় সে তো টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে আরও কিছুদিন সময় চেয়েছিল, তবুও কেন সাহুল ভুঁইয়া কারণ বলেননি। তবে প্রেরণার বুঝতে বাকি নেই এর কারণ। নিজের এত দিনের পরিশ্রমে করা স্বাদে আহ্লাদে ওখান থেকে সরিয়ে ফেললে তার ব্যবসা এক নিমেষেই লস খাবে, তা শতভাগ নিশ্চিতভাবে বলাই যায়। এই অগোছালো পরিস্থিতিতে নিজের রুজি রুটির মাধ্যমটির দুশ্চিন্তায় প্রেরণা ধপ করে বসে পড়ল বিছানায়। এখন কি করবে সে? কিছু কি করার আছে? কিছুক্ষণ স্থির হয়ে বসে থেকে সে ফোনটা হাতে তুলে নিয়ে ম্যানেজার সাব্বিরকে কল দেয়। ওপাশে সাব্বির কলটা রিসিভ করে ব্যস্ত ভঙ্গিতে বলে, ম্যাম, রেস্তোরাঁয় উকিল থেকে নোটিশ এসেছে সামনের মাসে। জানি সাব্বির, তুমি এক কাজ করো, কাল আমার সাথে দেখা করো তো ভাই, জরুরি আলোচনায় বসবো। ফোন কাটে প্রেরণা, যার পরনায় স্বাভাবিক সে স্থির দৃষ্টিতে দেখছিল মুখোমুখি আয়নায় নিজের মুখটা। প্রেরণার জীবনের বাঁকে বাঁকে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে, ঘটবে। প্রেরণা সব সময় বলে যা হয় দেখা যাবে, কিন্তু পরে যা হয় তা দেখার মতো হয় না। দীর্ঘ সময়ের বিরতির শেষে নতুন এক ঝামেলা এসে দাঁড়ালো প্রেরণার ধৈর্যের পরীক্ষা নিতে। আজ প্রণবী ভীষণ 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 খুশি। তাকে আজ টিচার 3 দফায় প্রশংসা করেছে। সবার থেকে বেশি প্রশংসা কুড়িয়েছে প্রণবী, এবং তাকে একটি পেন গিফট করেছে টিচার। প্রণবী যে একাডেমিতে গান শিখতে যায় সেখান থেকে তাদের অ্যাপার্টমেন্টের দূরত্ব খুব বেশি নয়। সময়ের হিসেবে ক্যাবে 10 মিনিট লাগে। তবে আজ সম্ভবত বাড়ি ফিরতে দেরি হবে প্রণবীর। ছায়ানট একাডেমি থেকে বেরিয়ে প্রণবী ক্যাবের জন্যে দাঁড়িয়ে আছে মিস জেনির সাথে, মেইন রোডের পাশে যাত্রী ছাউনির নিচে। আজ সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দক্ষিণাঞ্চলে বন্যা চলছে, তবে রাজধানীতে তেমন একটা টের পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় প্রেরণা কিছুতেই প্রণবীকে একাডেমিতে আসতে দিতে চায়নি। প্রণবী জেদ ধরে এলো। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো খালি ক্যাব পাওয়া গেল না। ওদিকে মিস জেনি, যে কিনা ডায়াবেটিসের পেশেন্ট, তার জোরালো চাপ লেগেছে। এই মুহূর্তে ওয়াশরুমে যেতেই হবে। খুব কাছেই কিছুটা দূরে একটা পাবলিক টয়লেট। সে প্রণবীকে বলল, মা, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে কোনো অসুবিধা হবে না তো? আমি যাব আর আসবো, পারবে তুমি নাকি আমার সাথে যাবে? প্রণবী মিষ্টি হেসে বলল, আমি পারবো মিস জেনি, আমার ডিভাইস আমার সাথে আছে, কোনো অসুবিধা হবে না। মিস জেনি আশ্বস্ত হলো প্রণবীর হাতে কলিং ডিভাইস দেখে। সে ছাতা মেলে ধীরে ধীরে এগিয়ে গেল পাশের পাবলিক টয়লেটের কাছে। প্রণবী মুখ হাসি হাসি করে দাঁড়িয়ে আছে। হাসছে কারণ সে বৃষ্টির শব্দ শুনছিল। ছোটবেলার একটা অদ্ভুত সুন্দর দৃশ্য মনে পড়ে যায় প্রণবীর। বাবা মায়ের সাথে তারা 3 ভাই বোন মস্কোর এলিম পার্কে ঘুরতে গিয়ে শেষ বৃষ্টিতে ভিজেছিল। প্রণবী আশেপাশে কেউ নেই ভেবে গুনগুন করে গাইতে শুরু করলো, পুরানো সেই দিনের কথা ভুলবো কি রে হায়, ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। ছড়ি নিয়ে 2 কদম এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা ধরতে চাইছে প্রণবী, তবে নাগাল পাচ্ছে না। প্রণবী আজ পরেছে একটা ধুতি পাঞ্জাবি এবং শর্ট কামিজ। আপু ওকে এটা কিনে দেওয়ার সময় বলেছিল এটা নাকি পুরনো দিনের ফ্যাশন। ঘুরে ফিরে আবারও পড়ছে সবাই। ফ্যাশনেবল নাকি নয় তা দিয়ে প্রণবীর কি?
মেয়েটার চুলের দুপাশে দুটো বেনুনি করা, হাতে একটা গিফট বক্স, তাতে রয়েছে তার নতুন মিষ্টি ভাবির জন্য একটা মিষ্টি গিফট। ঠিক ওই সময়টিতে বিপরীত পাশের ছাউনি থেকে তাকে দেখছিল কেউ। কিছুক্ষণ সাবধানী নজর আশেপাশে বুলিয়ে মাস্কটা ঠিক করে ছাতা নিয়ে এগিয়ে যায় প্রণমীর কাছে। প্রণমী তখন বৃষ্টি ছুঁতে ব্যস্ত। আচমকা এক পুরুষালী কণ্ঠস্বরে সে চমকায়। কিছুটা ভীত লাগছে তাকে। আগন্তুক লোকটি প্রণমীকে বলে, শত কসরত করেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে পারছেন না মিস জেনি। ইদানিং হাঁপিয়ে উঠছে সে। প্রেরণা বারবার তাকে বলে বিশ্রাম নিতে, বাড়িতে থেকে শুধু শুদ্ধর দেখাশোনা করতে, কিন্তু অন্ধ মেয়েটির জন্য তার আলাদা টান। বন্ধা মিস জেনি খুব ছোট থেকে ওদের 3 ভাই বোনকে দেখছে। ছোট্ট প্রণবীর জন্যে তার আলাদা মায়া, সবসময় মন পড়ে মেয়েটির জন্যে। ওয়াশরুম থেকে বেরিয়ে সে দ্রুত চলে যায় যাত্রী ছাউনির কাছে। গিয়েই সে দাঁড়িয়ে পড়ে সেখানে। আশেপাশে ভালো করে দেখল সে। পরপর শরীরটা কাঁপুনি দিয়ে উঠল মিস জেনির। বোকার মতো তাকিয়ে রইল যাত্রী ছাউনিতে নিচে পড়ে থাকা প্রণমীর কলিং ডিভাইস আর গিফট বক্সের দিকে। আশেপাশে কেউ নেই, চলছে না একটা গাড়িও। চোখ তুলে আবারও আশেপাশে তাকাই জেনি। কাছে দূরে কোথাও প্রণবী নেই। ক্লান্ত প্রেরণা কাক ভেজা হয়ে কেবল ফিরল বাড়িতে। রেস্তোরাঁর বিষয়টি নিয়ে কোনো সুরাহা হয়নি। তাকে দ্রুত নিজের প্রতিষ্ঠানে সরিয়ে ফেলতে হবে, সেটি নিয়ে চিন্তিত প্রেরণা। বাড়িতে ঢুকে তার মনটা কিঞ্চিত ভালো হয়ে গেল। বৃষ্টি পেয়ে শুদ্ধ আর তার নতুন মামি লিভিং রুমের ডিভানে কমফোর্টার মুড়ি দিয়ে হরর মুভি দেখছে। এই মেয়েটি যখন যার সাথে মেশে তখন তার মতো আচরণ করে। এখন যেমন শুদ্ধর বয়সী লাগছে মেয়েটাকে। প্রেরণা ওদের কিছুক্ষণ দেখে রুমের ভিতরে চলে যায়। ঠিক তখনই প্রেরণার ফোনে মিস জেনির কল আসে। প্রেরণা ক্লান্ত হাতের আঙ্গুল চালিয়ে কলটা রিসিভ করতেই শুনতে পায় ওপাশে গলা ফাটিয়ে কাঁদছে মিস জেনি। প্রেরণার হাত কাঁপে গলা। বলে, মিস জেনি। ভদ্রমহিলা সাহসও নিতে পারছিলেন না, কোনো মতে চেঁচিয়ে বলল, প্রণমী, মামুনি ইজ মিসিং প্রেরণা। বিকট আওয়াজ করে চেঁচিয়ে উঠল প্রেরণা। ভাইয়ের নাম ধরে ডাকল সে। প্রীতম তখন নিচের ঘরে কাজ করছিল। বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে ততক্ষণে, তার সাথে বজ্রপাত। আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো নয়। প্রেরণার চিৎকারে ছুটে এলো প্রীতম। লাফিয়ে উঠে বসলো ইনায়া। নিজের ঘরে ড্রেসিং টেবিল ধরে হাঁপাচ্ছিল প্রেরণা। আজ সারাদিনে মুখে কুটোটি কাটেনি সে। এই শরীরে হঠাৎ এমন ধাক্কা সামলাতে পারল না মেয়েটা। গা গুলোচ্ছে তার, সাথে অন্ধকার দেখছে চোখে। প্রীতম ছুটে এসে বোনকে ধরে চেঁচিয়ে উঠল, আপু কি হয়েছে? শরীর খারাপ লাগছে? ইনায়াও এসে ধরল প্রেরণাকে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে প্রেরণার। গলার কাছে অসহ্য যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে কিছু আটকে গিয়েছে। হঠাৎ হাউমাউ করে কেঁদে ওঠে প্রেরণা। চেঁচিয়ে বলে, প্রণমীকে পাওয়া যাচ্ছে না ভাই। লোকটার নাম কাজী আফতাব উদ্দিন। 33 বছরের পেশাগত জীবন তার। বাপ দাদা সবাই ছিলেন এই পেশার সাথে জড়িত। স্বভাবত খুবই নিরীহ গোছের লোক। কারোর সাথে কথা বলেন মেপে। রাস্তাঘাটে যদি একটা ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা লাগে তাহলে ল্যাম্পপোস্টকে বলবে, আপনার কোথাও লাগেনি তো ল্যাম্পপোস্ট, ক্ষমা করবেন। এমন একটা লোকের শত্রুকে হতে পারে, সেটাই ভাবছে আফতাবউদ্দিন। ঝড় বৃষ্টি দেখে কাজী অফিস বন্ধ করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাইরে পা রাখার সাথে সাথে কিছু উঠতি বয়সী ছেলে ছোকরা তাকে পাকড়াও করে নিয়ে যাচ্ছে কোথাও। এখনো পর্যন্ত জবান খুলতে পারেনি কাজী আফতাবউদ্দিন। উদাস চোখে গাড়ির জানালার বাইরে তাকিয়ে আছে। বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতেও ঘামছে অবিরত। একটু নড়ে চড়েও সুবিধে করতে পারছে না লোকটা। দুপাশে তাকে ঠেসে বসে আছে দুটো গাট্টা গোট্টা ছেলে। একজন আবার তার কাঁধ জড়িয়ে রেখেছে। দুজনের হাতেই আগ্নেয়াস্ত্র, তাই ডাক চিৎকার দেওয়ার উপায় নেই। কাঁচুমাচু ভঙ্গিতে বসে দোয়া ইউনুস পড়ে চলেছে কাজী আফতাবউদ্দিন। হঠাৎ করে তার ডান পাশের ছেলেটি বলে, কি নানা ভাই, কোনো অসুবিধা হচ্ছে না তো? তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ নানু ভাইরা? কাঁদো কাঁদো কণ্ঠে বলে বৃদ্ধ আফতাবউদ্দিন। ছেলেটা হাসলো তার প্রশ্ন শুনে। কিছুক্ষণ হেসে বলল, সওয়াবের কাজ করতে নানু ভাই, আজ একটি ফরজ কাজ সম্পূর্ণ করতে হবে আপনাকে।
নিজেকে ধাতস্থ করে উঠতে পারছে না প্রেরণা। বারবার মাথা ঘুরে পড়ে যেতে চাইছে। সুগার ফল করেছে তার। ইনায়া ফ্রিজ থেকে একটু মিষ্টি এনে ঠোঁটে ছোঁয়ানোর চেষ্টা করছে। প্রেরণা পারছে না নিজেকে সামলাতে। প্রীতম বোনকে পানি খাইয়ে দিয়ে জামিদের ডেকে নেয় কল করে। তারপর চলে যায় পুলিশ স্টেশনে। ওদিকে মিস জেনি তন্ন তন্ন করে ছায়ানট এলাকা খুঁজে ফিরে চলে আসেন অ্যাপার্টমেন্টে। দেওয়ালে কপাল ঠেকিয়ে আঘাতের পরে আঘাত করে যাচ্ছে ভদ্রমহিলা। সবটা তার দোষে হয়েছে। কথাগুলো বারবার আওড়িয়ে হাহাকার করে কাঁদছে সে। কিছুক্ষণ পরে থেকে প্রেরণা চোখের জল মুছল। তারপর মনকে শক্ত করে উঠে দাঁড়ালো। তাকেও থানায় যেতে হবে। এভাবে দুর্বল হয়ে পড়লে কোনো লাভ হবে না। শুদ্ধকে ইনায়ার কাছে রেখে সে বেরিয়ে পড়ল। আর এদিকে ইনায়া কল লাগালো মির্জা বাড়িতে। পুলিশ স্টেশনে যতক্ষণে পৌঁছল প্রীতম, তার আগে ওর বন্ধুরা পুলিশ স্টেশনে হাজির। থানায় মিসিং ডায়েরি লিখিয়ে কনস্টেবল নিয়ে প্রীতম আর প্রেরণা ছায়ানট একাডেমির এরিয়ায় প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করালো। ক্যাপ পয়েন্টের ধারের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেল ঠিক বিকেল 5:45 নাগাদ প্রণমীকে যাত্রী ছাউনিতে রেখে মিস জেনি কোথাও একটা চলে যাওয়ার ঠিক 7 মিনিটের মাথায় একজন লোক ছাতা মাথায় নিয়ে প্রণমীর কাছে এলো। ছাতার কারণে লোকটার মুখটা দেখা গেল না। 2 মিনিট সময় নিয়ে লোকটা প্রণমীকে কিছু বলল। তারপর প্রণমী লোকটার পিছু পিছু চলে গেল উল্টো পথ ধরে। ফুটেজ দেখে কান্নায় ভেঙে পড়ে প্রেরণা। প্রীতম বোনকে আগলে ধরে রাখে। পুলিশের লোকগুলো আশেপাশে সব জায়গায় জিজ্ঞাসাবাদ করার জন্যে তৎপর হয়। প্রেরণা ধপ করে বসে পড়ল এবার মেঝেতে। বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। বুকে আগলে বড় করেছে ভাই বোন দুটোকে। প্রেরণার মনে হচ্ছে তার হৃৎপিণ্ডেই কেউ ছুরি বসিয়ে দিয়ে গিয়েছে। জবথব হয়ে মেঝেতে দেওয়ালে পেট ঠেকিয়ে বসে আছে প্রণমী। অর্ধভেজা শরীর তার। অসহ্য শীত লাগছে। শরীর কাঁপছে শীতে। ঠকঠক করে চেঁচিয়ে কাঁদছে সে, অথচ কান্নার আওয়াজ দেওয়ালে বাড়ি খেয়ে প্রতিধ্বনিত হচ্ছে বারবার। ভয়ঙ্কর শোনাচ্ছে সেই শব্দ। কাঁদতে কাঁদতে যখন একটু ক্লান্ত হলো, অনেকটা আকুতি নিয়ে অনুনয়ের ভঙ্গিতে কেঁদে কেঁদে অদৃশ্য কাউকে বলল, আপুর কাছে যাব, আমি ভাইয়ের কাছে যাব। অদৃশ্য কেউটাকে প্রণমী জানে না। গত 1 ঘন্টায় তার সাথে কি কি হয়েছে তাও জানে না মেয়েটা। শুধু ঝাপসা মনে পড়ল সে যাত্রী ছাউনিতে দাঁড়িয়েছিল, হাত দিয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছিল। হঠাৎ একটা লোক এলো তার কাছে। তাকে বলল। প্রণমী ভীত হয়ে সংকোচের সহিত জিজ্ঞেস করল, কি চাই? লোকটা বলল। আটকে উঠেছিল প্রণমী। লোকটা বলল। প্রণমী দুবার কিছু ভাবলেও না। একবারও প্রেরণা শিখিয়ে দেওয়া সতর্ক বাণীগুলো মনে করল না। একটু মাথাও খাটালো না। উদ্ভ্রান্তের ন্যায় ছুটে গেল লোকটার সাথে। আর তারপর কেউ তার হাতের কবজি চেপে ধরল। হঠাৎ চেঁচিয়ে ওঠার আগেই টের পেল সে কোনো গাড়িতে। তার আওয়াজ গাড়ির বাইরে যাচ্ছে না। ডোকরে কেঁদে ওঠে প্রণমী। তাকে কেউ ধরেছিল না জোর করে। শুধু টের পেয়েছিল পাশে কেউ বসে আছে চুপচাপ। ড্রাইভিং সিটে বসা ব্যক্তি তখন কাউকে উদ্দেশ্য করে বলে, কোথায় যাব? ক্রন্দনরত প্রণমীকে চূড়ান্ত হতবাক করে দিয়ে তার পাশে বসে থাকা লোকটা ঠান্ডা গলায় বলে ওঠে, নিক্সনের বাড়িতে। লোকটার কণ্ঠস্বর শুনে প্রণমী কান্না থামিয়ে চেঁচিয়ে ওঠে, আপনি? আপনি কে? কে আপনি? আর কোনো জবাব পায়নি সে। এখনো অবধি লোকটি আসেনি প্রণমীর সামনে। প্রণমী জানতে পারেনি তাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে। সে শুধু চোখের পানি খরচ করে যাচ্ছে, যার মূল্য এই লোকগুলো হয়তো দেবে না। ঘরের ভিতরে থাকা আধুনিক ঘড়িটি রোবোটিক আওয়াজ তুলে জানিয়ে দেয় সময়। সন্ধ্যা 7টা বেজে গিয়েছে। নিশ্চয়ই আপু ভাইয়া খুঁজতে নেমেছে প্রণমীকে। নিশ্চয়ই তরপাচ্ছে সবাই, যেমন প্রণমী তরপাচ্ছে।
আতঙ্কে শ্বাসরুদ্ধ হয়ে আসছে বারবার। প্রণমী চেঁচিয়ে কেঁদেই যাচ্ছে, তবে আওয়াজ এই ঘরে বাইরে যাচ্ছে কিনা সন্দেহ। ভেজা শরীরটা ঠান্ডায় জমে যাচ্ছে, সাথে সেই পুরনো আতঙ্ক। মস্তিষ্কের কোথাও ছিনছিন ব্যথা শুরু হচ্ছে। ঘামছে প্রণমী, ভীষণ ঘামছে। কাজী আফতাবউদ্দিনকে ঠেলে গাড়ি থেকে নামিয়ে কাঁধ জড়িয়ে বিশাল আকার ডুপ্লেক্স বাড়িটার অন্দরমহলে নিয়ে যাচ্ছে ছেলে দুজন। কাঁপতে কাঁপতে কাজী এগিয়ে যাচ্ছে, মুখে আওড়াচ্ছে দোয়া ইউনুস। শিবিরের লোক মনে করে ক্ষমতাসীন দলের লোকজন আজকাল মোল্লা শ্রেণীর লোক হত্যা করছে নির্বিচারে। সেও কি এমন কিছুর শিকার হতে চলেছে? তাকে ছেলে দুজন ঠেলতে ঠেলতে নিয়ে একটা রুমের ভিতরে প্রবেশ করলো। বৃদ্ধ কাজী ঠকঠক করে কাঁপছে। সে ভেবেছে এক্ষুনি দেখবে কামরায় রামদা আর চাইনিজ চাকু হাতে দাঁড়িয়ে আছে 15-16 জন যুবক। টকবকে রক্ত ফুটছে যাদের শিরায়। আফতাবউদ্দিন ঘামছে, মুখ থেকে স্বর বেরোচ্ছিল না। পাশের ছেলে দুজন তাকে ঠেলে সে কামরায় ঢুকিয়ে দিতেই সে আতঙ্কে চোখ মুখ খিচে ফেলল। তবে পরক্ষণেই রোবটিক আওয়াজ কর্ণপাত হতেই সে চোখ মেলল। চোখ মেলে সামনে তাকিয়ে দেখল একজন যুবক ছেলে কম্পিউটারে গেমস খেলছে। পরনে একটা 3/4 প্যান্ট এবং একটি হুডি। ওদিকে ফিরে গেমস খেলছে, তাই কাজী মুখটা দেখতে পারছেন না। কাজীর পাশ থেকে একটা ছেলে বলে, দোস্ত নানা ভাইকে আনলাম। ছেলেটি গেমস খেলতে খেলতে শান্ত স্বরে জবাব দিল, নিউ মার্কেটের টাকা এনেছিস তাই না? আর হ্যাঁ, ওনাকে। ছেলেটি কম্পিউটার অফ করে ঘুরে তাকালো। কাজী আফতাবউদ্দিন চমকে উঠলেন রীতিমতো। ইরফান শান্ত ভঙ্গিতে কাজীর দিকে তাকিয়ে আছে। আফতাবউদ্দিন মিনমিন করে বলে ওঠে, তুমি? ইরফান উঠে দাঁড়ালো। রাফিয়ার সৌভিককে বলল, ওনাকে চা নাস্তা দে। কাজী বললেন, কি চাও আমার থেকে? কি? ইরফান 2 কদম এগিয়ে এসে একটা ডিভানে পায়ের উপর পা তুলে আরাম করে বসলো। ফিচেল হেসে কাজীকে বলল, বিয়ে পড়াবেন আমার? বিয়ে? বিয়ে। নিক্সনের বাবা মা দুজনেই আর্কিটেক্ট। আপাতত দুজনেই মালয়েশিয়া গিয়েছেন। এত বড় ডুপ্লেক্স বাড়িটাতে নিক্সন একাই রয়েছে। অধরা, স্নেহা, মোমো, সিনথিয়া 4 জন বান্ধবী, তাদের প্রাণপ্রিয় বন্ধু ইরফানের জরুরি তলবে ছুটে এলো নিক্সনের বাড়িতে। এসে ওরা পড়েছে বিপাকে। রীতিমতো পাগলামি আর অন্যায়কে মেনে নিতে পারছিল না কেউ, তবে বেশি গাইগুই করতে পারেনি। ইরফানের ধমক খেয়ে চুপ করে গিয়েছে। প্রণবীকে যে ঘরটিতে রাখা হয়েছে তার জানালার কাজ গলিয়ে উকি মারছে 12 জোড়া চোখ। পা থেকে মাথা দেখছে জবথব হয়ে বসে থাকা মেয়েটিকে, যে কাঁদছে অবিরত। তবে মেয়েটির কান্না তাদের বিচলিত করছে না, তারা উল্টে মুগ্ধ হচ্ছে। মুগ্ধতার রেশ কাটিয়ে সৌভিক চেঁচিয়ে ইরফানকে বলে, আল্লাহ, এইটা তো পুতুল। দোস্ত দোস্ত শোন, এই বিয়ে তোর জন্য ফরজ ফরজ ফরজ। ইরফান ভ্রু কুচকে টান টান হয়ে দাঁড়িয়ে। সৌভিকের রসিকতায় তার কোনো হেলদোল নেই। অধরা চেঁচিয়ে ওঠে, ইরফান, বাড়াবাড়ির একটা লিমিট আছে, এসব ঠিক হচ্ছে না, ওকে ওর বাড়িতে দিয়ে আয়। ইরফান যেন সে কথা শুনল না, উল্টে অধরাকে বলল, যা গিয়ে একটু দেখ সবটা, আমি ডাকলে কাজে নিয়ে আসবি। ইরফান ওদের বিস্মিত দৃষ্টি উপেক্ষা করে এগিয়ে গেল ঘরটির কাছে। মেয়েগুলো উদ্বিগ্ন ভীষণ, তবে ছেলেগুলো দাঁত বের করে হাসছে। প্রীতম গ্যাং এবার ভালোই নাকানি চোবানি খাবে, এটা ভেবে উত্তেজনায় ভালো মন্দ কোনো ভাবনা আসছিল না মাথাতে। রাজন সৌভিককে বলল, আমাদের কালো মানিক বন্ধু চাঁদ সুন্দরী বিয়ে করতে চলেছে। এ দিয়েছে চাঁদ না, প্রীতমের বাড়ির চাঁদ। কথাটা শুনে হেসে কুটি কুটি হচ্ছে বাকিরা। মেয়ে 4 জন লটকানো মুখ নিয়ে একপাশে চুপচাপ দাঁড়িয়ে। এদিকে যখন ইরফান গ্যাং প্রীতমকে নাকানি চোবানি খাওয়ানোর পায়তারা করছিল, অপরদিকে প্রীতম গ্যাংয়ের 18 জন শহর তন্ন তন্ন করে খুঁজেছে প্রণমীকে, কিন্তু কোথাও যে প্রণমীর কোনো খোঁজ নেই। কাঁদতে কাঁদতে দেওয়ালে মাথা ঠেকালো প্রণমী, অবিরত চেঁচাচ্ছে, আমি আপুর কাছে যাব, আমি ভাইয়ার কাছে যাব। ঠিক তখনই ক্যাচ ক্যাচ আওয়াজ হয় দরজায়। প্রণবীর কান্না থেমে যায়, ভয়ে গুটিয়ে যায় মেয়েটা। 2 হাতে খামচে ধরে কামিজের অংশ, কাঁপা গলায় বলে,
কে? ইরফান এক দৃষ্টিতে দেখছে প্রণমীর মুখটা, তার দৃষ্টি ওই নীল চোখ থেকে সরছে না। দরজাটা ফিরিয়ে দিয়ে ধীর পায়ে এগিয়ে যায় প্রণমীর কাছে। বুক কাঁপছে প্রণমীর, আবারও চেঁচালো, বলছেন না কেন? কে আপনি? ইরফান এগিয়ে গিয়ে ওর মুখোমুখি মেঝেতে হাঁটু গেড়ে বসলো। সে শুধু দেখছে প্রণমীর গালের ওই লাল তিলটা। প্রণমী এবার কেঁদে উঠল, নিজের ওড়না সামলে নিয়ে বলল, কে আপনি? আমি তোমার বেয়াই ইরফান মির্জা। শান্ত স্বরে জবাব দেয় ইরফান। উগ্র লোকটার কণ্ঠস্বর কানে যেতেই প্রণমী লাফিয়ে উঠে দাঁড়ালো, পিছিয়ে গেল 3 পা, প্রকট বাড়ি খেলো দেওয়ালের সাথে, পিঠে ব্যথা পেল। ইরফান তাকিয়ে তাকিয়ে দেখছে প্রণমীকে। সে কিছু একটা করতে এসেছিল এখানে, ভুলে গিয়েছে, কোথাও আচ্ছন্ন হয়ে আছে সে। প্রণমীর চিল্লা চিল্লিতে সে সম্বিত ফিরে পেল। আপনি কি চান আমার থেকে? কি চান? আমার ভাইয়া জানতে পারলে খুব খারাপ হবে। আমাকে আপু ভাইয়ার কাছে যেতে দিন। ইরফান প্রণমীর কথায় মৃদু হাসল। এমন হাসির শব্দে প্রণমী আরো ভীত হয়ে পড়ে। কিছুক্ষণ হেসে ইরফান প্রণমীকে বলে, দেব, অবশ্যই তোমার আপু ভাইয়ের কাছে যাবে তুমি। তোমার ভাই এসে তোমাকে নাইরে নিয়ে যাবে তোমার শ্বশুর বাড়ি থেকে। প্রতিবার কমপক্ষে 3 দিনের জন্য ঘুরে আসবে আপু ভাইয়ের কাছ থেকে। শ্বশুর বাড়ি? অস্ফুটে আওড়ালো হতভম্ব ভীত সন্ত্রস্ত প্রণমী। ইরফান শান্ত গলায় বলল, আজ তোমার বিয়ে হবে, এখান থেকে যাবে শ্বশুর বাড়ি। ডোকরে কেঁদে ওঠে প্রণমী, কোনো মতে বলে, বিয়ে? সে কথার জবাব না দিয়ে ইরফান হাঁক ছাড়ল, ডাকলো সবাইকে। কাজীকে টেনে ধরে নিক্সন আর রাফি নিয়ে এলো ওই ঘরে। অধরারাও ঢুকলো। সবার চেহারায় উদ্বিগ্নতার ছাপ স্পষ্ট। ইরফান কাজীকে বলল, নিন শুরু করুন, আমি বর ও কনে। কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে পড়ছে প্রণমী। ইরফানকে উদ্দেশ্য করে বলল, আপনি এমন কেন করছেন আমার সাথে? সবাই নিশ্চুপ। কাজী করুণ দৃষ্টিতে প্রণমীকে দেখে কাপা গলায় ইরফানকে বলে, এভাবে জোর করে বিয়ে? ইরফান কাজীর দিকে শান্ত চোখে তাকাতেই মিইয়ে যায় কাজী। সে 2 কদম এগিয়ে যায়, দাঁতে দাঁত চেপে কাজীকে বলে, এই কাজী, সেদিন আমার বোনের বিয়ে নিয়ে কত যুক্তি দেখিয়েছিলেন না, আজকেও একটা যুক্তি শুনুন। ও খুব অসহায়, দেখতে পাচ্ছেন তো। তাছাড়া বাবা নেই, ওর মা নেই, খুবই অসহায়। আমি বিয়ে করে ওর আর ওর গোষ্ঠীর দায়িত্ব নিতে চাই। এটা একটা মানবিক বিয়ে, কাজীর বাচ্চা, বিয়ে পড়ান। গর্জন করে ওঠে ইরফান। কাজী সহ প্রত্যেকেই শিউরে ওঠে। শুধু প্রণমী হাতড়ে এসে এলোপাথারি ইরফানের গায়ে কিল ঘুষি মারতে শুরু করে, চেঁচাতে থাকে, মরে গেলেও বিয়ে করব না, অসভ্য জানোয়ার একটা। আমাকে ভাইয়ার কাছে নিয়ে চলো, চলো বলছি। ইরফানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কাজীকে আবারও ধমকে ওঠে, বিয়ে পড়ান। বরের নাম ইরফান মির্জা, বরের বাবা ইলহাম মির্জা, কনের নাম এবং নামটা যেন কি? নিক্সনের দিকে তাকিয়ে বলে ইরফান। পাশ থেকে নিক্সন প্রণমীর ছোট বারবি কাঁধ ব্যাগটা থেকে তার আইডি কার্ড বের করে বলে, প্রণমী আহসান, বাবা মরহুম পলক আহসান। কাজী হাঁসফাঁস করছে, আল্লাহকে ডাকছে, এর থেকে পরিত্রাণের উপায় চাইছে। এরা সবাই উন্মাদের মতো আচরণ করছে। ছোট মেয়েটির বুঝি সর্বনাশ হয়ে যাবে। প্রণমী একের পর এক কিল ঘুষি মারতেই থাকে ইরফানের গায়ে। একসময় ওকে থামাতে ইরফান ওর 2 হাত এক হাতে ধরল খুব শক্ত করে। আচমকা প্রণমী ক্ষিপ্ত ভঙ্গিতে ঝুঁকে ইরফানের হাত কামড়ে দেয়। বলেই আঁতকে ওঠে ইরফান। চোখ বড় বড় করে প্রণমীর দিকে কয়েক পলক তাকিয়ে থেকে রাগী গলায় বলে, কামড়াচ্ছ কেন? কুত্তা নাকি তুমি? প্রণমী চেঁচায়, আমাকে ভাইয়া আপুর কাছে দিয়ে আয়। বিয়ের পর যাবে? জীবনেও না, মরে গেলেও বিয়ে করব না। চেঁচিয়ে কণ্ঠনালী ছিঁড়ে ফেলার উপক্রম প্রণমীর। তুমি বিয়ে করবে, অবশ্যই করবে। কথাটা বলে ইরফান বাকি সবার মুখের দিকে তাকায়। খুবই শান্ত স্বরে বলে, আউট, এখান থেকে সবাই বের হও। এক এক করে সবাই বেরোতেই ইরফান ঘরের দরজাটা বেশ শব্দ করে লাগিয়ে দিল। আতকে উঠল প্রণমী, আবারও কেঁদে ফেলে বলল, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, বলুন আপনি এমন করছেন কেন আমার সাথে?
ভাবির ভাই তো আপনি, আপনি সত্যি ভাবির ভাই তো? দরজা আটকে ইরফান ধীর পায়ে এগিয়ে যেতে থাকে প্রণমীর কাছে। প্রণমী দুহাতে নিজের বাহু আড়াআড়ি করে ধরে আছে, হাঁপাতে হাঁপাতে বলছে, প্লিজ আমাকে ছাড়ুন। ইরফান আরো 2 কদম এগোলো। প্রণমী বলল, প্লিজ। শরীরটা ভেঙে যাচ্ছে মেয়েটির, হাত পা কাঁপছে বাজে ভাবে। ইরফান আরো 2 কদম এগোলো আর শান্ত চোখে প্রণমীর কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকালো, আবার তাকালো গালের লাল তিলটার দিকে, তাকালো ভেজা ভেজা নীল দুটো চোখের দিকে। প্রণমী টের পেল জানোয়ারটা আর তার মধ্যে দূরত্ব বেশি নেই। জোরালো আওয়াজ তুলে চেঁচিয়ে উঠল প্রণমী, ডুকরে কেঁদে দিয়ে বলল, করবো বিয়ে, আমি করবো। দূরে যান আপনি, দূরে যান, দূরে যান। খবরটা মির্জা বাড়িতে পৌঁছানোর সাথে সাথে ও বাড়ি থেকে শামিন, ইলহাম, ইহান প্রত্যেকে রওনা দিয়েছে। ইনশিরাহও যাবে তাদের সাথে। নিচতলায় ইসমাম দাঁড়িয়ে ছিল, তার সমস্ত মুখে ছেয়ে আছে দ্বিধা। শামিন তাড়াহুড়ো করে বলল, আমরা আসছি, খুঁজছে। ইসমাম কয়েক পলক ভাইকে দেখে বলে, আমিও যাব চলে। ওরা সবাই অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। ইহান বলে ওঠে, আর ইউ শিওর ছোট বাবা? চলো। মেয়েটি অন্ধ। ইসমামের রাগ থাকলে প্রণমীর ভাইয়ের ওপর রয়েছে, মেয়েটির উপরে তো নয়। এভাবে এত বড় দুর্ঘটনায় জেদ দেখানোটা নেহাত বর্বরতা। ইসমাম খবরটা শুনতে পেয়েই যাওয়াই মনস্থির করেছিল, অথচ কেউ তাকে একটিবার বলেওনি। শেষমেশ সে নিজে থেকেই বলল। খানিক বাদে আলো ত্রস্ত পায়ে সিঁড়ি ভেঙে নামতে নামতে চেঁচালো, আমিও যেতে যাচ্ছি। বাড়িতে থেকে গেল 3 জন, পরি, ঋতু আর সেহা। সেহা যায়নি পরির জন্য, ছোট মামির শরীরটা খুব বেশি ভালো নেই, তাই ওরা শুরুতে থানায় যাওয়াই মনস্থির করেছিল। তবে পথিমধ্যেই খবর পেল প্রেরণা, প্রীতম তাদের বাড়িতে। হঠাৎ করে প্রেরণা অসুস্থ হয়ে পড়ায় বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে তাকে। অত্যাধিক দুর্বলতার কারণে স্যালাইন চলছে প্রেরণার শরীরে। ডক্টর এসে বাড়িতে দেখে গিয়েছে তাকে। চোখ মুখ খিচে বিছানায় পড়ে আছে প্রেরণা, চোখের জল গালে লেপটে গিয়ে শুকিয়ে গিয়েছে। তার মাথার কাছে শুদ্ধকে কোলে নিয়ে বসে আছে ইনায়া। আলো আর ইনশিরাহও রয়েছে সেখানে। ইনায়া প্রেরণার মাথায় হাত বুলিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আপু একটু পানি খাবে? প্রেরণা কোনো জবাব দেয় না, শুধু ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে 2 চোখ বন্ধ করে। ইনায়া আলোর দিকে তাকালো, কেঁদে দিয়ে বলল, জানো বড় মা, ও কত নিষ্পাপ একটা মেয়ে, জানি না কোন জানোয়ারের। ইনশিরাহ চোখ লাল করে ইনায়াকে ইশারায় ধমকালো। ইনায়া চুপ হয়ে যায়, মুখ চেপে ধরে কাঁদতে থাকে। আলো নরম গলায় প্রেরণাকে বলল, মা তুমি কিছু মুখে দাও, অনেক দুর্বল তুমি, প্লিজ দাও। প্রেরণা আচমকা চোখ মেলে উঠে বসে। ওদের সবাইকে হতবাক করে দিয়ে হাত থেকে সুই খুলে ফেলে দৌড়ে যায় ড্রয়িং রুমে। মির্জা বাড়ির পুরুষেরা প্রীতমকে নিয়ে থানায় গিয়েছিল আবারও। ওরা সবেমাত্র ফিরল, তখন রাত 9টা। প্রেরণা গিয়ে ভাইকে ধরল, বাহু ধরে ঝাঁকুনি দিয়ে রুগ্ন কণ্ঠে চেঁচালো, প্রণমী কোথায়? ওর খোঁজ পায়নি কেউ? ইহান নিচু স্বরে প্রেরণাকে বলল, আপনি শান্ত হন প্রেরণা, 3 থানায় ইনফর্ম করা হয়েছে। উই উইল গেট প্রণবী ব্যাক। প্রেরণা শান্ত হতে পারছে না, গলা কাটা মুরগির মতো তরপাচ্ছে ভাইয়ের বুকে মাথা রেখে। প্রীতম উদ্ভ্রান্তের ন্যায় পাশাপাশি তাকিয়ে ইনায়াকে বলল, নিয়ে যাও আপুকে ঘরে, শুয়ে দাও জোর করে। একটা কক্ষেই 18 জন মানুষ। কাজী আফতাবউদ্দিন কক্ষের এক কোণে জড়সড় হয়ে বসে আছে। এক এক করে সবার মুখের দিকে তাকিয়ে ইরফানকে বলে, এখন কি করব? চুপচাপ বিয়ের মিষ্টি খান। কাজীকে ধমকে ওঠে ইরফান। বৃদ্ধ কাজী কেঁপে উঠে টপ টপ 2টো মিষ্টি মুখে পুরে নেয়। বেচারা ভয়ে ওই গুন্ডা ছেলেটাকে বলতেও পারলেন না তার ডায়াবেটিস আছে, মিষ্টি খাওয়া বারণ। ইরফান এক দৃষ্টিতে তাকিয়ে আছে কক্ষের এক কোণে, মেঝেতে পড়ে থাকা প্রণমীর দিকে, যে পড়ে আছে একটা মরা মাছের মতো। নির্লিপ্ত হয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে মেয়েটা, শরীরে ভেজা পোশাক,
শিফন জর্জেটের ওড়নাটা মাথায় তুলে দেওয়া। 5 মিনিট আগে 10 লক্ষ টাকা মোহরানা ধার্য করে ইরফান মির্জা আর তার বিয়ে হয়েছে। হ্যাঁ, 3 কবুল যেহেতু বলেছে সজ্ঞানে, এটা হয়তো বিয়েই ছিল। প্রণবী মনে মনে ভাবছে। ইরফান প্রণবীর থেকে দৃষ্টি সরিয়ে নিক্সনের দিকে তাকিয়ে বলে, এই কাজীকে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে আয় যা। আর কাজী, এরপর থেকে মির্জা বাড়িতে যত বিয়ে হবে সব আপনি পড়াবেন, কাজীর বাচ্চা। এখন ফুটেন। কাজী একবার করুণ দৃষ্টিতে দেখল প্রণবীকে। তবে তার কি করার আছে? এর মাঝেই মিষ্টি খাওয়ায় শরীরটা ভীষণ খারাপ হয়ে গেলে সে অনুনয় করে ইরফানের কাছে। নিক্সন আর রাফি কাঁধের কাঁধ চেপে ধরে মিষ্টি হেসে বলল, চলুন নানা ভাই, বাড়িতে দিয়ে আসি আপনাকে। ওরা কাজীকে নিয়ে চলে গেলে অধরা ইরফানের দিকে তাকায়। হুডি আর 3/4 প্যান্ট পরে নতুন বর পায়ের উপর পা তুলে বসে আছে সোফায়। অধরা চূড়ান্ত বিরক্ত হয়ে বলল, প্রীতমকে আমরা কেউ পছন্দ করি না, বাট ওর বোনকে এসবের থেকে দূরে রাখতে পারতে। ইরফান ফিচেল হেসে একটা সিগারেট ধরিয়ে এক টান দিয়ে বলল, ও আমার বোনকে দূরে রেখেছে। চেঁচিয়ে উঠল স্নেহা। সৌভিক স্নেহার উপর চেঁচালো, এই তোদের জ্ঞান বিতরণ হয়েছে? যা গিয়ে ভাবিকে নতুন সালোয়ার স্যুট পরিয়ে দে, জানা মা। ওরা 4 বান্ধবী ওখান থেকে ছুটে পালিয়ে যেতে পারলে বাঁচে। তবুও শান্ত থেকে এসে প্রণবীর হাত টেনে ধরল। প্রণবী যেন এই দুনিয়ায় ছিল না। ওরা ধরতেই কেঁপে উঠল এক প্রকার। অধরা নরম গলায় বলল, শান্ত হও, ওঠো, এসো আমাদের সাথে। প্রণবীর গায়ের ভেজা জামাটা পাল্টে দিল ওরা। প্রণবী চুপচাপ কাঠের পুতুল হয়ে বসেছিল। ও আসলে বুঝতেও পারছে না ওর সাথে কি হচ্ছে। একটা টাইম লুপে আটকে গিয়েছে যেন। মস্তিষ্কে পুরনো সেই ব্যথাটা চিনচিন করে ওঠে। কানের কাছে বাজছে ছোট প্রণবীর খিলখিল হাসি। তারপর সেই হাসি মিলিয়ে গিয়ে শুনল একটা আর্ত চিৎকার, আমি আপুর কাছে যাব, আমি ভাইয়ার কাছে যাব। দরজাটা খুলে দিন আঙ্কেল। ইরফানকে ঘিরে ওর সব বন্ধুরা দাঁড়ালো। রাজন বলল, এখন কি করবে? ইরফান পকেট থেকে এক টানে ফোনটা বের করে ঠান্ডা গলায় বলল, সম্বন্ধী আর জ্যেষ্ঠ শালীর দোয়া নিয়ে বাসর করব। ভাইকে জড়িয়ে ধরে গগন কাঁপানো চিৎকার দিয়ে কাঁদছে প্রেরণা। তার দিকে করুণ দৃষ্টি মেলে তাকিয়ে আছে সবাই। মির্জা বাড়ির লোকগুলো দাঁড়িয়ে আছে। কিভাবে এদের সান্ত্বনা দেবে তারা বুঝতে পারছে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই ভালো নেই। এখানে সেখানে দুর্ঘটনা ঘটেই চলেছে মেয়েদের সাথে। একটু যেন নরম হলো ইসমামও। মেয়ে জামাইয়ের উপর রাগ এক ফোঁটাও কমেনি, তবুও গম্ভীর হয়ে প্রীতমকে বলল, ডাক্তার ডাকো, তোমার বোন বেশি অসুস্থ। আলো আক্ষেপ নিয়ে বলল, একটু যদি খাইয়ে দিতে পারতো মেয়েটাকে, কিচ্ছুও খাচ্ছে না। ইনশিরাহ ছুটে গেল স্বামীনের কাছে। উদ্বিগ্নতার সহিত বলল, পাপা, মইন ফরাজি কিছু জানিয়েছে তোমাকে? কোনো আপডেট? স্বামীন বিরস মুখে মাথা নেড়ে বলে। ঠিক তখনই ইরফানের ফোনে একটা কল আসে। কিছু ছেলে পেলেও লাগিয়েছে সে। ইহান কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ছেলেটা বলল, ভাই আন্দাজি খবর। যাই হোক বল। ওখানে আপনার ভাইয়ের বন্ধুর গাড়ি ছিল 5 মিনিটের জন্য, টেসলার নতুন মডেলটা। ইহানের ভ্রু কুঞ্চিত হলো। ছেলেটিকে কিছু বলতে যাবে ঠিক তখনই প্রীতমের ফোন বেজে উঠল। প্রীতম বোনের কথাটা বুকের সাথে চেপে ধরে রেখেই এক হাতে আননোন নাম্বার। রীতিমতো হাত কাঁপছে প্রীতমের। ইহান নম্র স্বরে বলল, রিসিভ করো প্রীতম। প্রীতম একটা ঢোক গিলে কলটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ইরফান শান্ত স্বরে বলল, আসসালামু আলাইকুম প্রীতম ভাইয়া। প্রীতম ধমকালো। শ্বাস আটকে এলো তার। অস্ফুটে বলল, তুই? ইরফান মৃদু হেসে বলল, জি ভাই, আমি আপনার ভগ্নিপতি ইরফান মির্জা বলছি। ঘড়ি ধরা 19 মিনিট আগে আপনার ছোট বোনকে 10 লাখ টাকা মোহরানা ধার্য করে বিয়ে করেছি। আমি আপনার এবং আমার শ্রদ্ধেয়া জ্ঞানী আপা প্রেরণা আহসানের দোয়া চাইছি। প্রীতম আতকে উঠল। তার মনে হলো গোটা পৃথিবী দুলে উঠল তার। ওকে কৌতূহলী দৃষ্টিতে দেখছিল সবাই। প্রীতম কাপা গলায় চেঁচিয়ে উঠল, মানে?
প্রেরণা কান্না থামিয়ে ভাইয়ের মুখের দিকে তাকায়। ওপাশ থেকে ইরফান শান্ত ভঙ্গিতে বলল, মানে তোর বোন আমার বউ হইছে, বিয়ে করছি আমি। টেনশন করিস না অযথা, আমি আমার বউয়ের খুব যত্ন করব। তুই আর তোর অসহ্যকর জ্ঞানী আপা মাথায় ঠান্ডা তেল লাগিয়ে ঘুমা। এটা কি বলছিস তুই? কাঁপছে প্রীতমের গলা। ইরফান বলে, জ্ঞানা নাকি? শুনতে পাচ্ছিস না বিয়ে করেছি? ইরফান, ইরফান ভাই শোন, তুই তুই আমার বোনের সাথে উল্টো পাল্টা কিচ্ছু করবি না। প্রীতমের এহেন কথায় ওখানে উপস্থিত মির্জা বাড়ির প্রত্যেকে হতভম্ব হয়ে তাকায়। প্রেরণা শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। ইহান গিয়ে প্রীতমের হাত থেকে ফোনটা নিয়ে লাউড স্পিকার অন করে দিতেই ওপাশ থেকে ইরফান বলে ওঠে, তুই আমার বোনকে নিশ্চয়ই ছাড়িসনি। কাঁপছে প্রীতম, অসহায়ের মতো চেঁচিয়ে বলে, তোর বোনকে আমি ভালোবেসেছি ইরফান। এনায়া মুখে হাত চেপে কাঁদছে মেজো দাদানের কথা শুনে। ইরফান হাসলো প্রীতমের কথাটা শুনে, বলল, তো আমিও তোর বোনকে বাসবো, চিন্তা করিস না। শক্তপোক্ত প্রীতম এবার ঝরঝর করে কেঁদে দিয়ে বলল, আমার বোনটা অসুস্থ ইরফান, দয়া কর। প্রেরণা হাত মুঠি করে ঠাঁই দাঁড়িয়ে, তার নির্লিপ্ত দৃষ্টি প্রীতমের ফোনের দিকে। চোখের পাতাও ফেলছে না সে। শামিন আলো বোকার মতো একে অপরের দিকে তাকাচ্ছে। ইহান চেঁচিয়ে উঠল মাঝখান থেকে, হ্যাঁ ইরফান, প্রণমীকে নিয়ে এক্ষুনি এখানে আয়, এক্ষুনি এক্ষুনি, অসভ্য জানোয়ার একটা। অমন সিংহের গর্জনেও ভ্রুক্ষেপ ঘটাতে পারেনি ইরফানের। সে বলল, আজ রাতটা যাক, কাল সকালে বাড়িতে বউ নিয়ে আসছি দাদান। সরি, বিয়েটা তোমার আগে করলাম। কল কেটে ইরফান ফোনটা সুইচ অফ করে দেয়। প্রীতম পাগলের মতো নাম্বারটাতে কল দিতে থাকলো বারংবার। মিস চেনি কপাল চাপড়ে কেঁদে যাচ্ছে। শুধু কাঁদছে না প্রেরণা, সে ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে মির্জা বাড়ির প্রত্যেকটা সদস্যকে। ইহান একটা লম্বা শ্বাস ফেলে বলল, হেই প্রেরণা, জাস্ট কাম ডাউন, প্রণমীকে আপনার কাছে ফিরিয়ে দেব আমরা। প্রেরণা ওসব কিছু শুনল না, শুধু দেখতে থাকে সবাইকে। ইলহাম মির্জা ধপ করে চেয়ারে বসে পড়ল। শামিন আর আলো চোখ মুখ কঠিন হয়ে দাঁড়ালো। সে চোখ মুখ কঠিন হয়ে দাঁড়িয়ে আছে। ইনশিরাহ ছুটে গেল ইসমামের কাছে, চেঁচিয়ে বলল, মেজো বাবা, কি হয়েছে তোমার? ইলহাম দু চোখ তুলে বড় ভাইয়ের দিকে তাকায়, কাঁপা কাঁপা গলায় বলে, ভাই এই ছেলেকে নিয়ে তুমি উপযুক্ত সিদ্ধান্ত নিও, আমার কোনো আক্ষেপ থাকবে না। এতক্ষণে প্রেরণা মুখ খুলল। ইলহামের দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, বাড়িতে যান আঙ্কেল, আপনারা সবাই বাড়িতে যান, কাল দেখা হচ্ছে। পায়ের উপর পা তুলে বসে আছে ইরফান। হাতের সিগারেটটা শেষ। ফোনটাকে সুইচ অফ করেও শান্ত থাকেনি। সিম কার্ডগুলো খুলে ফেলেছে সে। অধরা স্নেহা এসে ওর সামনে দাঁড়ায়, রাগী গলায় বলে, আমরা চলি, তোর বউ ও ঘরে। পোশাক বদলে দিয়েছি, মেয়েটার গা গরম, ভেজা কাপড়ে থাকায় জ্বর আসতে চলেছে সম্ভবত। একটু কনসিডার করিস আজকের রাতটা। কথাগুলো অধরা তীব্র ঘৃণা থেকে বলছে ইরফানের প্রতি। ইরফান বুঝতে পারলেও কিছু বলল না অধরাকে। বলল, তোরা যাবি এখন? তো আর কি করব, বাসরে খাট সাজাবো তোর? দে, তবে ফুল এনে দে, সাজিয়ে দিয়ে যাই। রাজন বলে ওঠে, আমি কি নাচছি, একটু ওয়েট। ওদের গ্যাংয়ের মোমো আর রাজন দুই যমজ ভাই বোন। রাজনকে বলে ওঠে, হয়েছে তোর বউয়ের সাজ, আয় এসে দেখে যা। ছেলেগুলো মেয়ে চারটেকে পাত্তা দিল না। ইরফান রাজনকে বলল ওদের 4 জনকে বাড়িতে নিয়ে আসতে, বাকিদেরও বাড়িতে চলে যেতে বলল। গোটা বাড়িতে থেকে গেল ইরফান, প্রণমী, নিক্সন। মেইন দরজা লক করে নিক্সন ইরফানের দিকে তাকিয়ে বলে, ভাবি খুব সুইট, ধমকা ধমকি করে রাতটা নষ্ট করিস না, একটু বুঝিয়ে বললেই নরম হয়ে যাবে। ইরফান চুপচাপ শুনছে নিক্সনের কথা। নিক্সন বলে, কিছু লাগলে একটা কল করে দিবি। কথাটা বলেই চোখ টিপ দিয়ে নিক্সন শীষ বাজাতে বাজাতে নিজের ঘরে চলে গেল। ইরফান কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকলো একই স্থানে, তারপর ধীর পায়ে হেঁটে দোতলায় উঠল। ঘরের দরজা ভেজিয়ে রাখা ছিল। মৃদু ধাক্কা দিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকেই ইরফান ঘরের চারিপাশ ভালো করে দেখে নিল। তার দৃষ্টি দিয়ে আটকালো টুকটুক লাল সালোয়ার কামিজ পরিহিত কক্ষের এক কোণে মেঝেতে বসে থাকা প্রণমীর দিকে।
হাঁটুতে মাথা রেখে চুপচাপ বসে আছে। ইরফান কিছুক্ষণ তাকিয়ে থাকলো প্রণমীর দিকে। ভীষণ মানিয়েছে মেয়েটির গায়ে এই রংটা, শৌভিকের ভাষায় পুতুলের মতো লাগছে। ইরফানের মনে পড়ল এমন একটা টুকটুকে লাল পোশাক পরা পুতুল ইনুর ছিল, যেটা ইরফান দুষ্টুমি করে মাঝখান থেকে কেটে ফেলেছিল। কারো অস্তিত্ব টের পেয়ে প্রণমী মাথা তুলল। অভিব্যক্তিহীন একটা মুখ ঠিকরে পড়ছে জ্যোতি সেই মুখটা থেকে। ইরফানের কদম ওখানেই থেমে গেল। প্রণমীকে আরো কিছুক্ষণ দেখে ইরফান বলল, বিছানায় গিয়ে ঘুমাও, কাল সকাল সকাল বেরোবো। ইরফানের গলার আওয়াজ পেয়ে আবারও কেঁদে ওঠে প্রণমী, চেঁচিয়ে ওঠে, আমাকে এখন যেতে দিন আপুর কাছে, দয়া করুন যেতে দিন, বিছানায় গিয়ে শুয়ে পড়ো, যেতে দিন না আপুর কাছে। ইরফান একটা লম্বা শ্বাস ফেলে এগিয়ে গেল প্রণমীর কাছে। গিয়েই হাতের কবজি চেপে ধরল সে। বিছানা পর্যন্ত নিয়ে যাওয়াই উদ্দেশ্য তার। প্রণমী একা যেতে পারবে না যেহেতু। ইরফান হাত ধরাই দুনিয়া কেঁপে উঠল প্রণমীর। আন্দাজে এক দলা থুতু ছুঁড়ে দিল সে। ইরফানের গায়ে গলার কাছে পড়ল সেটা। ইরফান শুধু শান্ত চোখে দেখছে প্রণমীকে। প্রণমী দাঁতে দাঁত চেপে বলে, জানোয়ার। ইরফান কোনো রাগ দেখালো না। এক হাতে প্রণমীর ডান হাতটা চেপে ধরেই আর এক হাতে পকেট থেকে টিস্যু পেপার বের করে থুতু মুছে ফেলে প্রণমীকে বলল, এটাই প্রথম, এটাই লাস্ট, এরপর এমন কিছু ইরফান মির্জা বরদাস্ত করবে না। প্রণমী নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হলো। আবারও কান্নায় ভেঙে পড়ল সে। ইরফান ততক্ষণে তাকে টানতে টানতে বিছানার কাছে নিয়ে যাচ্ছে। প্রণবী হঠাৎ ইরফানকে ধাক্কা দিয়ে উল্টে ঘুরে ছুট লাগায়। হাত দিয়ে হাতড়ে কিছু নাগাল পাওয়ার চেষ্টায় সে, যেটা দিয়ে ওই জানোয়ারটাকে আঘাত করা যাবে, কিন্তু সে কিছুই পেল না। উল্টে পায়ের সাথে কিছু একটা লেগে মুখ থুবড়ে পড়ল একটা টেবিলের উপর। ইরফান নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে দেখছে প্রণবীর কাণ্ড। প্রণবী হাত দিয়ে বস্তুটাকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখল একটা চারপাই টেবিল। সে কাঁদতে কাঁদতে দ্রুত টেবিলের নিচে ঢুকে গেল। ইরফান কিছুক্ষণ এসব দেখে এগিয়ে যায় প্রণমীর কাছে। ঝুঁকে বসল সে। এক হাত দিয়ে টেনে বের করলো প্রণমীকে। অমন পুরুষালীর শক্তিকে প্রতিহত করার সামর্থ্য প্রণমীর নেই। সে শুধু কাঁদতে কাঁদতে অনুনয় করতে লাগলো, প্লিজ না, প্লিজ না। ইরফান টেনে হিঁচড়ে বের করলো মেয়েটাকে। কোনো কথা না বলে আবারও বিছানার কাছে নিয়ে গিয়ে ইরফান বলল, এটা বিছানা, স্লিপ নাও, স্টপ অল দিস। ধমকাচ্ছে ইরফান। প্রণবীর গা গুলোচ্ছে। অমন লোকের হাতের মুঠোই নিজের হাত সে কারণে। আবারও প্রণবী হুট করে ঘৃণায় ইরফানের গায়ে থুতু ছুড়ল। ইরফান এবার খানিকটা রেগে গেল, জেদ চেপে গেল মাথায়। এক প্রকার ধাক্কা মেরে প্রণবীকে বিছানায় বসিয়ে দেয়। প্রণবী ডুকরে কেঁদে ওঠে। ইরফান বলে, বেশি বেশি করবে না, আমার রাগটাকে আমি প্রচুর ভয় পাই নিজেই, চুপচাপ ঘুমিয়ে পড়ো। প্রণবী কেঁদেই চলেছে। ইরফান গিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ে। তারপর প্রণবীকে বলে, গত 3 রাত ধরে ঘুমাই নাই, আমি ঘুমাতে যাচ্ছি, প্লিজ স্টপ ক্রাইং। প্রণবীর কান্নার আওয়াজ জোরালো হয়। গোটা রুমে সে আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। মিনিট 20 ওভাবেই চলতে থাকে। ইরফান কিছুক্ষণ বিরক্ত হয়ে উল্টি পাল্টি খায় বিছানায়। তারপর দুটো বালিশ চেপে ধরে কানের দুপাশে। তবুও কান্নার শব্দ উপেক্ষা করতে পারছে না সে। আরো 10 মিনিট পরে উঠে এসে বসলো। প্রণবীর দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, একটু চুপ করো না রে, একটু ঘুমাতে দাও, এত কাদার এনার্জি তোমার, প্লিজ চুপ করো, আমি ঘুমাতে চাই। থামছে না প্রণবী। ইরফান এগিয়ে এলো ওর কাছে, ধমকে বলল, থামবে না তো? ইরফানের কথার ইঙ্গিতে কান্না থামিয়ে গুটিয়ে যায় প্রণবী। ওড়না টেনে নিজেকে ঢাকতে ব্যস্ত মেয়েটা। হঠাৎ করে আবারও শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল তার। ইরফান ওকে দেখলো, তার দৃষ্টি চলে গেল আবারও প্রণবীর গালের লাল তিলটার কাছে। এত কাছ থেকে ইরফান কোনো মেয়েকে দেখেনি। চোখ ধাঁধানো সৌন্দর্য প্রণবীর।
নিখুঁত একেবারে, গ্রিক মিথোলজিতে বর্ণিত দেবীর মতো। মাথাটা ছিমছিম করে উঠল হঠাৎ। একটা ঢোক গিলল ইরফান। অস্বস্তি হচ্ছে খুব। সে দ্রুত গিয়ে আবারও নিজের জায়গায় শুয়ে পড়ল। প্রণবী কিন্তু কান্না থামায়নি। কিছুক্ষণ পর ইরফান আবারও উঠে বসল। এবার ইরফানি অনুনয়ের ভঙ্গিতে চেঁচিয়ে ওঠে, ওরে একটু ঘুমাতে দে না রে বাপ। প্রণবী হঠাৎ কান্নার মাঝেই বলল, জানোয়ার। ইরফান ভ্রুকুচকে প্রণবীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এত সব টলারেট করার ছেলে ইরফান নয়। সে আবারও এগিয়ে আসলো প্রণবীর কাছে। প্রণবীকে বলল, আর একবার জানোয়ার বললে। জানোয়ার জানোয়ার জানোয়ার। চুপ চুপ। ইরফানের জিদ উঠে গেল হঠাৎ। একটা পৈশাচিক হাসি দিয়ে প্রণবীকে ভয় দেখাতে তার ডান হাতের তর্জনী প্রণবীর গালের লাল তিলে ঠেকায়। প্রণবী শিউরে উঠল। ইরফান ঠান্ডা গলায় বলল, জানোয়ার কেন বলছো? জানোয়ারের মতো করছেন তাই? হাঁপাতে হাঁপাতে বলে প্রণবী। ইরফান প্রণবীর তিলটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে নিচু স্বরে বলে, জানোয়ার কখনো তোমায় এভাবে আদর করেছে? ডুকরে কেঁদে ওঠে প্রণবী। ইরফানের হাতটা নিজের গাল থেকে সরিয়ে দেয়। তবে ইরফান নাছোড়বান্দা, সে তিলটাকে ভালো করে দেখবে। ধমকে প্রণবীকে বলল, দেখতে দাও। আবারও গালে ওই জানোয়ারটা আঙ্গুল ছোঁয়ালো। খুব কাছ থেকে প্রণবী গন্ধ পেল একটা পুরুষের, একটা বর্বরের গন্ধ। মাথার ভিতর অসহ্য যন্ত্রণা হতে থাকলো প্রণবীর। আবারও বাচ্চা প্রণবীর খিলখিল হাসির আওয়াজ শুনতে পেল সে। সেই সাথে দেখতে পেল কেউ বাচ্চা প্রণবীকে কোলে বসালো। লোকটা প্রণবীর ফ্রকের ভেতর হাত ঢুকিয়ে তলপেটের নিচে হাত দিয়ে চাপ দিচ্ছে। প্রণবী ছাড়া পেতেই তর পাচ্ছে। পরপর সে শক্ত হাত প্রণবীর বুকে চলে যায়। ভীষণভাবে ব্যথা দিল ছোট প্রণবীর বুকে। প্রণবী কেঁদে দিয়ে বলল, আমি আপুর কাছে যাব। লোকটা প্রণবীর ফ্রকের চেইন খুলতে খুলতে বলল। চোখ ছাপিয়ে নিশ্চুপ জল আসলো প্রণবীর। ইরফান তা দেখে তৎক্ষণাৎ আঙ্গুলটা সরিয়ে নিল। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে সে। ক্ষণিকের জন্যে এই জ্ঞান এলো তার মাথায়। হুট করে একটা হাত প্রণবীর কপালে রাখল। জ্বর দেখতে প্রণবী উদ্ভ্রান্তির ন্যায় বসে এই দুনিয়া ভুলে তার কানের কাছে বাজছে সিঁড়ি থেকে ধূপধাপ শব্দ করে গড়িয়ে পড়ার শব্দ আর চেঁচানোর শব্দ। ভাইয়া, আপু। মস্তিষ্কে চিনচিনে ব্যথাটা প্রকট হলো। পুরো পৃথিবী দুলছে প্রণবীর। ইরফানের হাত তার কপালে। কত কত ভাবনা আসছে প্রণবীর। এই হাতটা কি এখন প্রণবীর বুকে চলে যাবে? তারপর আরো নিচে, আরো নিচে। ব্যথা দেবে প্রণবীকে। কাঁপছে প্রণবী। ইরফান দেখলো মেয়েটির খিচুনির মতো হচ্ছে। সে একটা ঢোক গিলে বলল, এই কি হচ্ছে? প্রণবী সেসব শুনল না। হুট করে অচেতন হয়ে লুটিয়ে পড়ে যেতে চাইল বিছানা থেকে মেঝেতে। শক্ত হাতে প্রণবীকে ধরে ফেলল ইরফান। এমন ঘটনায় হঠাৎ বোকা বনে গেল সে। প্রণবীর দুগালে মৃদু চাপড় মেরে ইরফান বলছে, আমি কিছু করিনি তো। আরে আমি শুধু তিলটা দেখছিলাম, আসল নাকি নকল। ট্রাস্ট মি, আমি কিচ্ছু করি নাই। ওপেন ইউর আইজ। আরে কি নাম তোমার? প্রমিলা, হোয়াট এভার। ও হ্যাঁ, মনে পড়ছে। প্রণবী, আমি কিচ্ছু করিনি। চোখ খোলো প্রণবী, প্রণবী। প্রণবীর মাথা ঠেকেছে ইরফানের বুকের কাছটাতে। এক হাতে ওকে শক্ত করে ধরে কিছুক্ষণ দোগালে চাপড় মেরে ওর নাম ধরে ডাকলো ইরফান। প্রণবী কোনো সারা শব্দ করে না। ইরফান আবারও শুধু চেয়ে রইল মেয়েটির মুখের দিকে। চোখের পানি গালে লেপ্টে আছে। অনেকটা কিশোরী মেয়েদের মতো মুখটা। এতটা বড় লাগে না। আচমকা পরিস্থিতি অনুধাবন করে ইরফান নড়ে চড়ে বসে। ইরফানের এতটা নিকটে কোনো মেয়ে আসেনি। মেয়েলি মিষ্টি ঘ্রাণ পাচ্ছে ইরফান। এই অনুভূতি অজানা, এই অনুভূতি প্রথম। অদ্ভুত লাগছে ইরফানের। কিছুক্ষণ ওভাবে স্থির হয়ে বসে থেকে একটা লম্বা শ্বাস ফেলে ইরফান প্রণবীকে তুলে নেয় পাঁজা কোলা করে। তারপর ধীরে ধীরে বিছানার একপাশে একটা বালিশ শুইয়ে দেয়। বুকের কাছ থেকে লাল ওড়নাটা সরে গিয়েছে প্রণবীর। ওদের 3 ভাই বোনেরই দুধে আলতার মতো গায়ের রং।
একেবারে নিরেট উজ্জ্বল ত্বক। ইরফানদের মধ্যে ইরফান আর ইনশিরাহ শ্যামলা বর্ণের, ইহান ইনায়া সেহা ফর্সা। তবে এই আহসান পরিবারের সদস্যদের ধারে কাছেও নেই কেউ। চোখ ধাঁধিয়ে যায় এদের উজ্জ্বলতা দেখলে। আর এই 3 ভাই বোনের মধ্যে সব থেকে বেশি নজর কাড়া এই মেয়েটির রং সম্ভবত। অপার্থিব কোনো নারী মনে হয় পৃথিবীর কেউ না। ইরফান আরও কিছু মুহূর্ত অচেতন প্রণমীর মুখের দিকে তাকিয়ে একটা অদ্ভুত কাজ করে বসল। নিজের শ্যামলা রঙা হাতটা প্রণমীর গালের ঠিক পাশে রেখে দুজনের গায়ের রঙের বিস্তর পার্থক্য মাপছে সে। ইরফানের হাতটা প্রণমীর ধবধবে সাদা নরম তুলতুলে গালের পাশে কুচকুচে কালো লাগছে। এসব সে করছে ঘোরের মাঝে। তার সমস্ত হুঁশ জ্ঞান খুইয়ে বসে আছে সে। কিছুক্ষণ নিজের হাত দেখে আবারও প্রণবীর গালের ওই লাল তিলটা ছুল। এই তিলটা এখানে না থাকলে এই মেয়ের অর্ধেক সৌন্দর্য থাকতো না সম্ভবত। হঠাৎ করেই ইরফানের ঘোর কাটে। নড়ে চড়ে বসে হালকা কেশে ওঠে সে। প্রণমীর বুকের ওড়না সরে যাওয়ায় নারী কায়ার গোপন নিগুড় সৌন্দর্য চক্ষু গোচর হচ্ছে ইরফানের। সে চোখ সরিয়ে নিয়ে উঠে দাঁড়ায়। তারপর হেঁটে রুমের এক কোণে চলে যায়। ফোন বের করে নিক্সনকে কল করে সে। কলটা রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে নিক্সন বলে, কি লাগবে? জ্ঞান হারিয়েছে। নিক্সন উঠে বসল। ঘুম গেল চোখ থেকে উড়ে। হতভম্ব গলায় বলল, শালা ইতর কোথাকার। ইতরামিটা কি আর 2 দিন পরে করলে হতো না? একদিনে এত চাপা নিতে গেলি কেন বাপ? ইরফানের মেজাজ বিগড়ালো। নিক্সনকে অতি ভয়ঙ্কর একটা গালি দিয়ে বলল, প্যানিকার কাছে না, ন্যাকা মেয়েদের বেশি হয় এটা, সেটাই হয়েছে সম্ভবত। হুদাই ভাই, কত নম্রভাবে বললাম ঘুমাতে, সে তা না করে দৌড়াদৌড়ি লাফালাফি টেবিলের নিচে ঢুকে আমার সাথে লুকোচুরি খেলা। আরে তারপর পরপর কয়েকটা ধমক দিয়েছি আর অমনি মাথার তার কেটে পড়ে গেছে। কি করবো এখন? ডাক্তার ডাকবো? সে এক বিরাট ঝামেলার ব্যাপার হবে। দেখা গেল ডাক্তার অতিরিক্ত প্রশ্ন করে বসায় তোর বাড়িতে একটা ডাক্তার মার্ডার হয়ে যাবে আমার হাতে। নিক্সন একটা ঢোক গিলে বলল, না ভাই, ওয়েট, আমি দেখছি। কল কেটে নিক্সন কল লাগালো অধরার নাম্বারে। কলটা রিসিভ করে অধরা তেতে উঠল। আবার কি হয়েছে? তোরা 4 জন একটু বাড়িতে আসবি? হোয়াট? মাথা খারাপ তোর? এত রাতে? সমস্যা কি? আরে ভাবি জ্ঞান হারিয়েছে, এখন কি করব বুঝতে পারছি না। ডাক্তার ডাকা যাবে না? প্লিজ আয় না মা, প্লিজ। আচ্ছা, রাজন মমো 2 ভাই বোনকে সাথে নিয়ে আয়। আন্টিকে বল আমার শ্বাস টান উঠেছে, আর বেশিক্ষণ বাঁচবো না, প্লিজ আয় মা। ফোন কেটে অধরা একটা দীর্ঘশ্বাস ছেড়ে দেয়। আর 1 সপ্তাহ বাদে তার বিয়ে। কোথায় হবু বরের কাছে রং বেরঙের স্বপ্ন দেখবে তা না করে একটা সাইকোর সাথ দিচ্ছে রাত বিরেতে। অধরা জানে ধরা পড়লে জামিন নেই, তবুও বন্ধু কি আর করা। শুদ্ধ ঘুমিয়েছে। তাকে ইনায়া প্রেরণার বিছানায় শুইয়ে দিয়েছে। পুরো অ্যাপার্টমেন্ট অন্ধকার হয়ে আছে। শুধু জানালার কাজ গলিয়ে আসা শহুরে কৃত্রিম আলোয় মোটামুটি আন্দাজ করে চলতে পারছে ইনায়া। ধীর পায়ে ক্লান্ত ভঙ্গিতে সে হেঁটে চলে যায় বসার ঘরের উদ্দেশ্যে। মির্জা বাড়ির প্রত্যেকে চলে গিয়েছে ঘণ্টাখানেক হলো। এত বড় দুর্ঘটনা নিয়ে প্রেরণার কথার পরে আর কেউ আগায়নি। তবে ইনায়া বড় দাদানার বড় বাবার মুখ দেখে বুঝে নিয়েছে আগামীকাল খুব ভয়ঙ্কর কিছু হতে চলেছে ওই বাড়িতে। খুব ভয়ঙ্কর কিছু। বড় দাদানের কাছে তার ভাই বোনগুলো হলো এই একটা অঙ্গ নিজের। কখনো প্রয়োজনের ব্যতীত বকাবকি করেনি অমন পোড় খাওয়া কঠোর মানুষটা। তবে আজ ইনায়া মেজ দাদানের জন্য বড় দাদানের চোখে তীব্র ক্ষোভ দেখেছে। কাল সকালে সম্ভবত আগুন জ্বলবে দাউ দাউ করে। মেজ দাদানের সাথে প্রীতমের কথোপকথন মনে করেই চোখ ভিজে উঠছে ইনায়ার। পুরুষ মানুষ কতটা অসহায় হলে এমন করে কেঁদে ফেলতে পারে। ইনায়া আরও 2 কদম এগোলো। আধো অন্ধকারে দেখল 2 ভাই বোন মেঝেতে বসে আছে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে মিস জেনিও তাদের সাথে। এখন প্রেরণা বা প্রীতমকে যার পরনায় শান্ত লাগছে। কেউ কোনো কথা বলছে না, যেন ওরা এই দুনিয়ায় নেই।
ইনায়াও ওদের থেকে দূরে মেঝেতে বসে পড়ল, দেওয়ালে পিঠ ঠেকিয়ে। ক্ষণিকের জন্য মনে হলো এমন কিছুই হতো না যদি না সে প্রীতমকে ভালোবাসতো, যদি না প্রীতমকে বাধ্য করতো তাকে ভালোবাসতে, তাহলে হয়তো এই পরিবারটা এতটা সাফার করতো না। আর প্রণমী, আদুরে মেয়েটা, নিজের জীবনে কতটা অসহায় একটা মেয়ে, যার কাছে সুখ মানে ওর গানের জন্য দুটি প্রশংসা, এছাড়া কোনো সুখ নেই মেয়েটির জীবনে, হাসি নেই, আনন্দ নেই। সেই মেয়েটাও সাফার করছে ইনায়ার কারণেই। ইনায়ার দোষ, সে জীবনের প্রথম অনুভূতিকে নিয়ন্ত্রণ করেনি। হাঁটুতে মাথা ঠেকিয়ে দিল ইনায়া। একটা সম্ভাব্য ঝড় তার জীবনেও আসতে চলেছে, সে সেটাই ভাবছে অবচেতন বনে। সে অতটাও অবুঝ নয়, তবে এসবের কারণে প্রীতম আর তার মাঝে দূরত্ব না হোক, কখনো না হোক। ইনায়া সবকিছু সইতে পারবে, এসব পারবে না। আজ মেজো দাদান অমন একটা কাজ করার আগে ভাবলো না তার 3টে বোন আছে। কান্না পাচ্ছে ইনায়ার, ভীষণ কান্না পাচ্ছে। এখন কি হচ্ছে প্রণবীর সাথে? মেজো দাদানের যা রাগ, যদি মারধর করে মেয়েটাকে। কথাগুলো ভাবতেই ইনায়া কাঁপছে ঠক ঠক করে। অধরা, মোমো, স্নিগ্ধা, স্নেহা আর রাজন এসেছে কিছুক্ষণ আগে। অধরা এসেই প্রণমীর মাথার কাছে বসতে বসতে হতাশ গলায় বলে, হে ঠাকুর, আমি বুঝতে পারছি না আমি তোদের পাল্লায় কেন পড়লাম। আচ্ছা, পানি ছিটিয়েছিস মুখে? ইরফান দুপাশে মাথা নাড়ায়। অধরা তিতি বিরক্ত হয়ে বলে, এই তো আমার সামনে থেকে যাতো। আর তোর এই দানবীয় হাত পায়ের লোম দেখে আমার রীতিমতো বমি পাচ্ছে। একটা ভদ্র পাজামা পাঞ্জাবি পর যা। ইরফান চুপচাপ দাঁড়িয়ে রইল। ওরা 4 বান্ধবী প্রণবীর হাত পা মাসাজ করছে। ইরফানের দৃষ্টি গিয়ে আবারও স্থির হয় প্রণবীর মুখে। কিছুক্ষণ আগের ঘটনায় রীতিমতো বোকা বোকা লাগছে নিজেকে ইরফানের। গালে একটু আঙ্গুল ছোঁয়াতে কেউ অজ্ঞান হয়? আতঙ্কে হলে তো বহু আগেই অজ্ঞান হওয়া উচিত ছিল। আজব মেয়ে। এর মার্কস আর 2টো কাটা। 0 থেকে -2 মেয়েটির রেটিং। শান্তিনীর লিভিং রুমে তখন কপালে হাত চেপে বসে আছে শামিন, আলো, ইলহাম, ইসমাম। ইহান আর ইনশিরাহ বিপরীত দিকের একটা সোফাতে বসে আছে। বাড়িতে ফেরার পরে তারা এই ব্যাপারে কোনো আলোচনা করেনি এখনো অবধি। ফজর হয়ে আসছে। ঋতু, পরি, সেহাকেও ঘুম থেকে তোলেনি কেউ। ওরা কেউ জানেই না কিছু এখনো অবধি। ইহান তখন থেকে ফোনে লাগাতার অনেকের সাথে কথা বলেছে। এর মাঝে মঈনও ছিল। বাকিরা জানতে চাইল না ইহান কি চাইছে, আগ্রহ দেখালো না জানার। কিছুক্ষণ বাদে মঈন কল ব্যাক করলে ইহান উঠে এক সাইডে চলে যায়। শান্ত স্বরে বলল,